যেই স্বামী আমাকে কঠোর পরিশ্রম করে দীর্ঘ ৮ বছর লেখাপড়া করিয়েছিল, সরকারি চাকরি পাওয়ার পর আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার প্রেমিককে বিয়ে করি আমি। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমার স্বামী সজীব একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতেন। আমার স্বামী সজীবের একটাই কথা ছিল, তুমি লেখাপড়া করবা ফারহানা। আমি যখন ক্লাস 9 থেকে 10-এ উঠি তখন আমার স্বামী সজীবের সাথে ঘরোয়াভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার প্রতি সে কোনো হস্তক্ষেপ করেনি। আমার মৌলিক অধিকার থেকে আমার স্বামী সজীব বিয়ের পরও আমাকে কখনো বঞ্চিত করে, যেমন তার অনুমতি নিয়ে বাবার বাড়িতে যাওয়া, সকালবেলা উঠে শ্বশুর বাড়িতে রান্না বান্না করা, রান্না বান্না না করলে শ্বশুর শাশুড়ির কথা শোনা, এমনটা আমার জীবনে কখনোই ছিল না। আমার স্বামী সবসময় আমাকে বলতো, ফারহানা তোমাকে লেখাপড়ায় ফোকাস করতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যখন তুমি উচ্চ ডিগ্রি অর্জন করবে, ভালো একটা জব করবে, দেখবে কেউ তোমাকে ছোট করে কথা বলতে পারবে না। তার উৎসাহ থেকে আমার লেখাপড়াটা কন্টিনিউ করা, নাহলে আমি ছাত্রী হিসাবে খুব একটা ভালো ছিলাম না। এইভাবে চলছিল আমার সংসারটা। দেখতে দেখতে আমি এসএসসি পাশ করি। তারপর আমার কোলালো করে আমি একটা কন্যা সন্তান জন্ম দেই। বাচ্চা হওয়ার পরও আমার লেখাপড়ার কোনো ব্যাঘাত ঘটেনি। বেবি হওয়ার আগে আমার বিবাহিত জীবনটা যেমন ছিল, বেবি হওয়ার পর আমার বিবাহিত জীবনটা আরো সহজ হয়ে যায়। দৈনিক আমাকে পড়ার জন্য আমার স্বামী উৎসাহ যোগানো, খেতে বসলে দুইজন ডাইনিং টেবিলে বসে গল্প করা, আমি কোনো কাজ না করলে আমার স্বামী নিজে হাতে করে দেওয়া। এটা যেন আমার স্বামী সজীবের দৈনিক দিনে একটা রুটিন ছিল। অফিস থেকে এসে বাবু ডাইপার চেঞ্জ করা, বাবুকে ফিডার খাওয়ানো, বাবু কান্নাকাটি করলে বাবুকে কোলে নিয়ে রাত্রে ঘরের মধ্যে পাইচারি করা, আর আমাকে বলতো, ফারহানা তুমি নিশ্চিন্তে ঘুমাও। এইভাবে চলছিল আমার বিবাহিত জীবন। আমার স্বামী এত কিছু করেও আমার মন পায়, কারণ তখন আমার জীবনে আবারও এসেছিল আমার প্রাক্তন প্রেমিক শাফিউল, যে নাকি আমাকে হাই স্কুল জীবনে ক্লাস 8-এ থাকা অবস্থায় বহুবার প্রপোজ করেছিল। আমি হা না কিছুই বলিনি, শুধু দূর থেকে দেখে দেখে মুস্কি হাসতাম। কলেজে যাওয়ার সময় শাফিউল প্রায় দিনই রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আমাকে দেখে মুস্কি হাসতো। একদিন হঠাৎ করে আমার সামনে এসে বলে, প্লিজ ফারহানা একটু কথা বলো না আমার সাথে, আমি কি এমন ক্ষতি করেছি? আমি অপরাধ করেছি শুধু তোমাকে ভালোবেসে। তুমি এক বাচ্চার মা হয়ে যাওয়ার পরও আমি তোমাকে ভুলতে পারি না, এইটাই আমার অপরাধ। এই বলে শাফিউল সেদিন কান্না করে দেয়। ওর চোখের পানি দেখে মনের অজান্তে আমার মনটা নরম হয়ে গিয়েছিল। আমি তখন তাকে বলি, আমি এখন অন্যজনের স্ত্রী, আমি এক বাচ্চার মা। তুমি যা বলতেছো ভেবে চিন্তে বলতেছো তো? এটা কখনোই সম্ভব না। আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, কিন্তু শাফিউল নাসুর বান্দা ছিল। আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি 2 গ্রাম পরে আগে ছিল। প্রতিদিন যখন আমি কলেজে যেতাম, আমার শাশুড়ির কাছে আমার মেয়েটাকে রেখে শাফিউল রাস্তায় দাঁড়িয়ে থাকতো। 1 দিন 2 দিন 3 দিন আমিও তার এইভাবে দাঁড়িয়ে থাকা, কষ্ট পাওয়া দেখে দুর্বল হয়ে যাওয়া শুরু করে দেই। ঘন্টার পর ঘন্টা আমার শাশুড়ির কাছে কলেজের কথা বলে শাফিউলের সাথে আমি পার্কে, রেস্টুরেন্টে যে কথা বলতাম। এইভাবে আমার স্বামীর চক্ষু আড়ালে শাফিউলের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলাম আমি। আমার স্বামী কিছুই জানতো না। আমার বিহেভিয়ার আগের চাইতে একটু পরিবর্তন হয়েছিল, কিন্তু আমার স্বামী সজীব এতটাই ধৈর্যশীল ব্যক্তি ছিলেন যে কখনো আমার প্রতি অভিযোগ করেনি। আমার যারা মাঝে মাঝে ফিস ফিস করে বলতো, ছোট বউ আগের মতো নাই, অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি একদিন বলতে শুনেছিলাম, আমার স্বামী বলে, ওর অনেক লেখাপড়ার পেশার তো, এজন্য একটু খিটখিটে হয়ে গিয়েছে ভাবি, ঠিক হয়ে যাবে। আর বাচ্চাকে বেস্ট ফিডিং করায় এজন্য। আমার যা বলেছিল, ও তো বাচ্চার কোনো যত্ন নেয় না, সব যত্ন তো তুমি আর আম্মা নাও। আমার স্বামী শুধু মুসকে হাসি দিয়ে বলেছিল, একটু সময় দাও ভাবি, ঠিক হয়ে যাবে, বয়স কম তো। আমার যা মুখটা বেঁকিয়ে বলেছিল, দেখো আবার যেন সংসার না হারাও। আমার যার কথা মোটেও মিথ্যা ছিল না। আমার মেয়ে বাচ্চার আমি কোনো টেক কেয়ার করতাম না। ওকে শুধু মাঝে মাঝে রাত্রে বেস্ট ফিডিং করাতাম, তাও আমি বিরক্ত হয়ে যেতাম। ওর যত টেক কেয়ার, ওর খাওয়া দাওয়া, যত্ন সবকিছু আমার শাশুড়ি আমার স্বামী করতো। এইভাবে দিনের পর দিন চলছিল শাফিউলের সাথে আমার সম্পর্ক। কয়েকবার আমরা আবাসিক হোটেলে যেও দুইজন সময় কাটিয়েছি। কলেজের কথা বলে এখানে ঘুরতে যাও, ওখানে ঘুরতে যাওয়া। আমার স্বামী কখনো জানতে চায়নি কলেজে তোমার এত দেরি হয় কেন। এইভাবে আমি অনার্স পাস করি। শাফিউলের সাথে সম্পর্কটা আমার চলতেই ছিল। শাফিউল বারবারই একটা কথা বলতো, তুমি যদি 10 বাচ্চার মাও হয় তবু আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ছাড়া অন্য নারীকে আমি কখনো স্ত্রী হিসাবে মেনে নিব না। আমার স্বামীর আমার প্রতি এত যত্ন, ভালোবাসা, আমার সন্তানের প্রতি টেক কেয়ার, শাফিউলের একটা কথায় সবকিছু শেষ হয়ে যেত। আমার স্বামীর কোনো কিছুই আমার চোখে পড়তো না। আমার স্বামী যখন আমার কাছে আসার চেষ্টা করতো, আমি রাগ হয়ে যেতাম। আমার স্বামী বলতো, সজীব তুমি না চাইলে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কোনো কিছুই করতে চাইবো না। তবু আমার স্বামী সজীবের আমার প্রতি কোনো অভিযোগ ছিল না। দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হতে শুরু করে। যত আমার কাছে আসার চেষ্টা করতো, আমার কাছ থেকে আদর ভালোবাসা পেতে চাইতো, আমার বাচ্চাটাকে রাগ দেখাতাম, গায়ে হাত তুলতাম। আমার সবকিছুর বিনিময়ে মনে হতো শুধু আমি শাফিউলকে চাই, আর কাউকে না। আমি সংসারটাও ছেড়ে যেতে পারছিলাম না। শাফিউল ছিল বেকার। শাফিউল সবসময় বলতো, তোমার তো লেখাপড়া প্রায় শেষই, যান ধৈর্য ধরো, খালি তোমার একটা সরকারি চাকরি হোক, তারপর আমরা সুখে সংসার করব। তখন আমি বলতাম, এখনো তো অনেক সময় লাগবে, কেন তুমি একটা চাকরি নিয়ে আমাকে নিয়ে যেতে পারবা না? তখন শাফিউল চোখে পানি টলমল অবস্থায় বলতো, বিশ্বাস করো আমি চাকরির জন্য অনেক চেষ্টা করতেছি, কোনোভাবেই যদি একটা চাকরি পেয়ে যায় না, 10-15 হাজার টাকা বেতন, আমি তবুও ওই বাড়িতে তোমাকে রাখবো না, বিয়ে করে সঙ্গে সঙ্গে আমার কাছে আনবো, শুধু একটু ধৈর্য ধরো যান। ওর কথাগুলো না আমার এত ভালো লাগতো, সেটা বলার বাহিরে। এর মধ্যে মাস্টার্স আমি কমপ্লিট করে ফেলি। তারপর আমার একটা সরকারি চাকরি হয়ে যায়। সরকারি চাকরিটা হওয়ার পর আমার স্বামী সজীবকে আমি একদমই সহ্য করতে পারছিলাম না। কথায় কথায় রাগ দেখাতাম, তবু
সজীব কখনো প্রতিবাদ করতো না। আমার স্বামী সজীব বেতনের টাকাও কখনো চায়নি, কিন্তু আমার বড় যারা বলতো ক্লাস 9 থেকে তোমাকে লেখাপড়া করিয়েছে, এখন তুমি সরকারি চাকরি করো, এই টাকার উপরে শুধু তোমার স্বামীর হক। ওনারা কথাটা বললে আমার তিতা লাগতো তখন, কিন্তু এটা সত্য ছিল। বারবার আমার শাশুড়ি আমার যারা আমার বাবার বাড়িতে অভিযোগ করেছিল, আপনার মেয়ে কি কারোর সাথে সম্পর্ক জড়িয়েছে। আর 7-8টা বছর আমার ছেলেকে একদমই সহ্য করতে পারে না। আমার স্বামীর সাথে আমার বৈবাহিক সম্পর্ক কোনোই ছিল। আমার বাবা মা হয়তোবা বুঝতে পেরেছিল, কিন্তু কিছুই বলতো না, কারণ প্রায় সময় আমার বাবার বাড়িতে যে আমি ফোনে কথা বলতাম। আমার স্বামী বলতো তোমার কোনো সমস্যা হচ্ছে তাহলে ডক্টর দেখাই। আমার স্বামীকে আমি খারাপ ভাষায় বকাবাজি করতাম। শিক্ষিত ভদ্র মানুষ ছিল, কখন আমার মুখে মুখে প্রতিবাদ করেনি, শুধু নীরবে হয়তো বা কষ্ট পেত। আমার যখন চাকরির 1 বছর, তখন আমার স্বামী সজীবকে ডিভোর্স দিয়ে আমি সাফিউলকে ওই দিনই বিয়ে করে ফেলি। আমার মেয়েটাকেও রেখে আসছিলাম আমার শ্বশুর বাড়িতে। যখন আমার ডিভোর্সের কথা জানাজানি হয়ে যায় যে আমি সাফিউলকে বিয়ে করেছি, আমার স্বামী সজীব আমার বাচ্চাকে নিয়ে আমার বাবার বাড়িতে এসেছিল। সে আমার হাত ধরে অনেক রিকোয়েস্ট করেছিল, বলেছিল আমার মধ্যে কি ভুল আছে বলবে, আমি শুধরিয়ে নিব। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুমি যা করেছো সব ভুল, আমি এগুলো দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। তুমি একটা বার সংসারে ফিরে চলো, মেয়েটার জীবন এভাবে নষ্ট করো না। মানুষ খারাপ বলবে, মা রেখে চলে গিয়েছে। আমার স্বামী সজীব আমার হাতে ধরে কান্না করতেছিল, একটা বার আমাকে সুযোগ দাও, কিন্তু তার চোখের পানি আমার মন দুর্বল করতে পারে। আমার বাবা মাও আমাকে একটা বার বুঝায়নি। আমার মা আমার ভাই বোনেরা আরো বলতো এখন তুই সরকারি চাকরি করিস, অনেক টাকা বেতন পাস, ওই রকম জামাই 2-3টা কিনতে পারবি। তখন আমার মা বোনের কথাটা আমার কাছে অনেক ভালো লাগতো। আমার মেয়ে খুব কান্না করতো, মাম্মা আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু আমার মেয়ের চোখের পানিও আমার মায়া লাগেনি। আমি তো আমার প্রিয় মানুষকে পেয়েছি। বিয়ের 1-1.5 বছর পর্যন্ত সাফিউলের সাথে অনেক সুখেই দিন কাটতেছিল আমার। প্রতি মাসে যেই টাকা আমি বেতন পেতাম 6-7 হাজার টাকা আমার বাবা মাকে দিতাম, আর বাকি টাকা দিয়ে বাসা ভাড়া, সাফিউলের হাত খরচ, আমার হাত খরচ, বাসায় কাজের লোকের বিল, সবকিছু খুব সুন্দরভাবে হয়ে যেত। কারণ সাফিউল আমাকে এতটা ভালোবাসতো যেটা বলার বাহিরে। তখন আমি এটাই ভেবেছিলাম। আমি সারাদিন অফিস করতাম, শরীর আমার ক্লান্ত থাকতো, কিন্তু সাফিউল আমাকে রাত্রে ঘুমাতে দিত না। আমাকে সাজুগুজু করতে বলতো, শাড়ি পরতে বলতো রাত্রে ঘুরতে যাবে। ওর নাকি রাত্রে ঘুম আসে না, কিন্তু দিনে দিনে সাফিউল সুখে কঙ্কালের মতো হয়ে যাচ্ছিল, বুঝতে পারতেছিলাম না। আবার মাঝে মাঝে ভাবতাম ও অনেক আমাকে ভালোবাসে, তো এজন্য রাতটা এভাবেই কাটাতে চায়। সাফিউল সবসময় বলতো রাত্রে না আমার ঘুম আসে না, মন চায় আমি তোমার সাথে রোমান্স করি। সারা রাত সাফিউলের সাথে জেগে থাকা আর সকালে আমার অফিস করা, দিনে দিনে শরীর আমার অসুস্থ হয়ে পড়তেছিল। প্রায় দিনই আমাকে সাফিউল রাত্রে ঘুমাতে দিত না, যেন এইটাই তার বাস্তব জীবন, আর সেটাই আমি জানতাম না। একদিন ওর পকেট থেকে লাল লাল ছোট ছোট এগুলো ট্যাবলেটের মতো পাই, আমি চিনি না, তাই আমার ধারণার বাহিরে ছিল। ওকে আমি জিজ্ঞাসা করি এগুলো কি, ও তাড়াতাড়ি আমার হাত থেকে কেড়ে নেয়, বলে আর এগুলো ডাইক্লোফিন, আমার একটা বন্ধু দিয়েছে ব্যথার ওষুধ, ওকে কালকেই দিয়ে দিব। আমি তার কথাটাই বিশ্বাস করে নেই। সাফিউলকে আমি বলি বিয়ের তো প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, এবার তো অন্তত একটা চাকরির ব্যবস্থা করো। বিয়ের আগে থেকে আমি শুনতেছি যে চাকরির জন্য চেষ্টা করতেছে, একবারও তো দেখলাম না এই 1.5 বছরে। আমাদের তো ভবিষ্যৎ আছে, আর আমাদেরও তো বাচ্চা কাচ্চা হবে। তখন আস্তে আস্তে সাফিউলের চেহারাটা বের হয়ে আসতেছিল। আসলে সাফিউল কোনো সুস্থ মন মানসিকতা ছেলে ছিল না, ও ছিল একজন পুরা নেশাখোর। প্রতি রাত্রে নেশা করতো আর ওইভাবে জেগে থাকতো, আর সারাদিন ঘুমাতো। আমি তাকে চাকরি নেওয়ার কথা বলার পর কেটে যায় আরো 2টা মাস। দিনে দিনে সাফিউল শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাচ্ছিল। প্রতি মাসে বেতন পেয়ে সব টাকায় সাফিউলের হাতে তুলে দিতে হতো। আমার 10 টাকা লাগলে ওর কাছ থেকে চেয়ে নিতে হতো। কেন জানি আমার ওর প্রতি সন্দেহ জাগতেছিল। আমি তখন ওকে রাগ করে বলি সামনের মাসে বেতন পেয়ে আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না, তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে ভরণ পোষণ করার দায়িত্ব তোমার। এই কথা বলার সাথে সাথে সাফিউল আমাকে লাথি দিয়ে খাট থেকে নিচে ফেলে দেয়, আর আমার মুখ চেপে ধরে বলে আমি তো তোকে টাকার জন্য বিয়ে করেছি, 1 বাচ্চার মাকে কে বিয়ে করে, আর তো সরকারি চাকরির জন্য তো আমি 6-7টা বছর অপেক্ষা করেছি, তোর সাথে সম্পর্ক কন্টিনিউ রেখেছিলাম, তুই এটা বুঝিসনি। সাফিউলের কথাটা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি বলে ও, করব সরকারি চাকরি করা মাল পেয়েছে, আমি তো লাকি। আমার মুখটা তখন জড়িয়ে ধরে বলে এরকম করো না জান, তুমি যেভাবে আছো প্রতি মাসে বেতন পেয়ে আমাকে দাও, এইভাবেই থাকো, দেখবা তুমি বিন্দাস থাকো। ওর মুখে এই কথাটা শুনে বুকের ভিতরে কে যেন আমাকে হাতুড় দিয়ে আস্তে আস্তে আঘাত করতেছিল, আমার ভুলটা ভাঙতেছিল। কার জন্য আমি সংসার ছেড়েছি, ফেরেশতা তুল্য স্বামীকে ডিভোর্স দিয়েছি, স্বামীকে লুকিয়ে তার সাথে 6-7টা বছর অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলাম। প্রতিনিয়ত তারপর থেকে সাফিউল আমার চোখের সামনে নেশা করতো। ওর নেশার একটা বক ছিল, প্রতিদিন 1400-1500 টাকা শুধু ওই নেশাই করতো। নেশা না করলে যেন ওর হিতাহিত জ্ঞান থাকতো না, ও সেকেন্ডের ভিতরে আমাকে শেষ করে দিতে পারে। আর দিনে দিনে সন্দেহ করা শুরু করে। অফিসে যেতাম, অফিস থেকে আসার পর আমার কাপড় চোপড় শুকে দেখতো, তোর প্রথম হাজবেন্ডের কাছে গিয়েছিলি না, গিয়েছিলি তুই, আমি তোকে বিশ্বাস করি না, এগুলা বলে বলে গরম খুন্তি গরম তাওয়া দিয়ে আমার শরীরে আঘাত করতো, ধাক্কা দিয়ে আমাকে ওয়ালে ফেলে দিত, মাথা ফেটে যেত আমার। ওই অবস্থায় পরের দিন আবার আমি অফিসে যেতাম। আমার জীবনটা ও নরক করে তুলেছিল, আর সব
সবসময় ব্ল্যাকমেল করতো। বিয়ের আগে আবাসিক হোটেলে আমার সাথে বেড শেয়ার করেছিলিস না, সব কিন্তু আছে। সরকারি চাকরি করতে হবে না, মুখ দেখাতে পারবি না, এগুলো আমি দেখাবো মানুষ। প্রতিনিয়ত গুমড়িয়ে গুমড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমি। কত ভালো স্বামী পেয়েছিলাম, ফেরেস্তা তুললো। ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত আমাকে লেখাপড়া করিয়েছিল, সরকারি চাকরি নিয়ে দিয়েছিল 10 লাখ টাকা দিয়ে। কখনো বাচ্চার বেস্ট ফিডিং ছাড়া কোনো দায়িত্বই আমি পালন করিনি। আর সেই স্বামীকে ঠকিয়ে পর পুরুষের সাথে দীর্ঘ 6টা-7টা বছর বেড শেয়ার করেছি। সরকারি চাকরি পেয়ে টাকার অহংকারে স্বামীকে ডিভোর্স দিয়ে ভেবেছিলাম পরকীয়ার প্রেমিককে নিয়ে সুখে থাকবো। সুখে তো থাকা দূরের কথা, আমার জীবনকে বিষাক্ত করে তুলেছে। না পারতেছি ওকে ছাড়তে, না পারতেছি নিজের মতো করে বাঁচতে। এই অমানুষের সাথে আমি পড়ে আছি। আমি সংসারটা আমারই, তার 1 টাকা ইনকাম করা মুরদ এখন পর্যন্ত নাই। নেশাখোরকে বিয়ে করে আমি জীবনকে ধ্বংস করে দিয়েছি। কবে জানি ওর টর্চারিং এ নিজেকে শেষ করে দিই আমি। এটা একটা আপুর লাইফ হিস্টোরি ছিল। ধন্যবাদ সবাইকে।